বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আমি যাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে একটা আগে বলে নিচ্ছি যে আমরা পঞ্চম শ্রেণীর এর পূর্বে যেসব ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোর সাথে আজকে যে ক্লাসটা একটু ডিফারেন্ট। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার কী কী এবং সেন্টেন্সের কী কী স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো আজকে তোমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জেনে থাকবে যে করোনা ভাইরাসের মধ্যে আমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু আমরা অনলাইন ক্লাস ঠিকই হচ্ছে। আমাদের অনলাইন ক্লাস প্রতিদিনই হচ্ছে এবং তোমাদের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি। তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং আমাদেরকে যত সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছো। তো প্রতিটি ক্লাসের পূর্বে আমি যে কথাটি বলে থাকি, আজকেও সেই কথাটা বলছি যে ক্লাসটি করার পরে যদি কোনো সমস্যা তোমাদের দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে আমাদের জানাবে এবং কোথায় কোন সমস্যা তোমরা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের জানানোর চেষ্টা করবে। আমরা অবশ্যই সেই বিষয়গুলো তোমাদেরকে ব্যাখ্যা করবো এবং কেন সমস্যা পড়লে সেগুলো আলোচনা করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে আমি শুরুতে একটা কথা বলে নিই যে সেন্টেন্স হচ্ছে একটা কি যে বাক্য তৈরি করতে গেলে আমাকে কিছু শব্দের সমন্বয়ে বাক্য তৈরি করতে হয়, যে শব্দগুলো আমার কি হবে সুস্পষ্ট অর্থ প্রকাশ করবে এবং যে শব্দগুলোর সাহায্যে আমি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো, আমার সেটা হচ্ছে কি সেন্টেন্স। আমি আবারও বলতেছি যে সুবিন্যস্ত শব্দ সমষ্টি দ্বারা আমরা সম্পূর্ণরূপে একটা বক্তার মনোভাবকে প্রকাশ করতে পারি, সেটাই কিন্তু আমার সেন্টেন্স। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট পারফেক্ট মিনিং। অর্থাৎ আমি যদি কোনো বাক্য লিখতে যাই, বাক্য তৈরি করতে যাই, সেখানে যে আমি শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলো যদি পারফেক্ট মিনিং না হয় বা মিনিংফুল না হয় তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হতে পারে না। ঠিক আমি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। আমি যদি তোমাদের লিখি যে আই অ্যাম এ বয়, শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে তাকানোর চেষ্টা করবা। এখানে আই একটা শব্দ, অ্যাম একটা শব্দ, এ একটা শব্দ, বয় একটা শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু চারটা শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে। খেয়াল করো, 1 2 3 4 চারটা শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বাক্যটা সুস্পষ্ট একটা অর্থ প্রকাশ করছে যে আমি একজন বালক। তাহলে দেখা যাচ্ছে যেহেতু বাক্যটা আমার সঠিকভাবে অর্থ প্রকাশ করছে বা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে, সুতরাং এটা কিন্তু আমার হচ্ছে কি সেন্টেন্স। যদি এখানে আমি কোনো ব্যতিক্রম ঘটাতাম, যে যদি আমি বলতাম এখানে আই বয় অ্যাম এ, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বাক্যটা সঠিক কোনো বিন্যাস নেই। এখানে আমি ঠিক আছে, এখানেও 4টি বাক্য আছে, এখানেও 4টি বাক্য আছে, কিন্তু অর্থটা কি হচ্ছে আমি বালক হই একজন, হলো এটা? অর্থ কিন্তু সম্পূর্ণ হলো না। অর্থাৎ যদি আমাকে সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে হয় তাহলে আমি এটাকে সেন্টেন্স বলবো যেটা পারফেক্ট। আর যদি আমাকে বলে সেন্টেন্স হয়েছে কিনা, তাহলে আমি বলবো না, এটা সেন্টেন্স হয়নি, এটা ক্রস। তার মানে আমার বাক্যটাও কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে। অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দ্যাট ইন্ডিকেট পারফেক্ট মিনিং। অর্থাৎ আমাকে একগুচ্ছ শব্দ যেগুলো কিন্তু একটা সঠিক অর্থ প্রকাশ করবে। যদি আমি সঠিক অর্থ প্রকাশ করতে না পারি সেটা কিন্তু কখনই সেন্টেন্স হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করতে যাব যে সেন্টেন্স কয় প্রকার, স্বাভাবিকভাবে সেন্টেন্স কয় প্রকার সেটা আমার জানতে হবে, সেই হিসেবে আমাদের কাছে আলোচনা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, হোয়াইট বোর্ডে আমরা লিখছি যে সেন্টেন্স আসলে কয় প্রকার, কি কি এবং সেগুলোর আসলে কি রকম বর্ণনা হতে পারে, কি রকম ব্যবহার হতে পারে, সেই ব্যবহারগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো সেন্টেন্স আর ইন 5 কাইন্ডস। তাহলে সেন্টেন্স কি 5 প্রকার। সেন্টেন্স যদি বলি আমরা তো 5 প্রকার। তাহলে প্রথমে কিন্তু আসবে তোমার হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বরে তোমার আসবে তোমার হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর তোমার আসবে তোমার হচ্ছে কি যে ইম্পারেটিভ সেন্টেন্স। আর 4 নম্বরে তোমার আসবে তোমার হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স, আর 5 নম্বর তোমার একদম আসলে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন আমরা এই সেন্টেন্সগুলোর বিষয়ে আলোচনা করতে যাব। এখন এই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বোঝাই দেবো যে আসলে এখানে যে 5 প্রকার সেন্টেন্সের কথা আমি উল্লেখ করেছি, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখতে পারবে। প্রথমে আমি লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক। আমরা যখন আলোচনা করে দেবো তখন বুঝতে পারবা বর্ণনা বা বিবৃতিমূলক। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্নবোধক। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বাচক শব্দ। অপটেটিভ সেন্টেন্স, এটা দোয়া, প্রার্থনা, আশীর্বাদ সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা তোমার হচ্ছে আকস্মিক ভাব, দুঃখ, অনুভূতি ইত্যাদি প্রকাশক শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই আমি আলোচনা করবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি এটা আমাকে জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করতে যাচ্ছি, আমরা যেটা যেটা আলোচনা করবো সেটা ঠিক দেবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্স কতটা অর্থ ছিল যে বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্স কতটা অর্থ হচ্ছে কি বিবৃতিমূলক, বর্ণনা বা বিবৃতি থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নির্দিষ্ট কিন্তু স্ট্রাকচার রয়েছে, নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। সেটা যদি আমি খেয়াল করি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে যদি আমি কোনো কথা বলতে চাই, তাহলে প্রথমে বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমি দিতে পারি, না দিতে পারি। তো আমাকে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। আমি ইচ্ছা করলে এটাকে না বোধও করতে পারবো, হা বোধও করতে পারবো, কিন্তু প্রশ্নবোধক করা যাবে না, কিন্তু প্রশ্নবোধক করা যাবে না। অ্যাসার্টিভ মানে কি বর্ণনা বিবৃতিমূলক, অর্থাৎ যে সেন্টেন্সটা আমাকে বর্ণনা বিবৃতি বোঝাবে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি এই স্ট্রাকচারের আলোকে আমি বলি যে আই রিড ইন ক্লাস, আই রিড ইন ক্লাস, আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি। আই রিড ইন ক্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে তাকাও একটু। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমার নিয়ম অনুসারে সাবজেক্ট লিখেছি, আমি নিয়ম অনুসারে ভাব লিখেছি, আমি নিয়ম অনুসারে আমি কিন্তু আমার যে অবজেক্টও লিখেছি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে সেন্টেন্সটা আমাকে বিবৃতি বোঝাবে, বর্ণনা বা বিবৃতি বোঝাবে, তাহলে সেটাকে আমি কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। ইচ্ছা করলে আমি সেন্টেন্সটাকে, এটা এখন যেহেতু এটা হাবাগত শব্দ, অ্যাফার্মেটিভ শব্দ, আমি ইচ্ছা করলে এটা নেগেটিভও করতে পারবো। যদি আমি বলি আমি ক্লাস 5 পড়ি না, তাহলে কিন্তু আমি এভাবে লিখবো যে আই ডোন্ট রিড ইন ক্লাস 5, আই ডোন্ট রিড ইন ক্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে আমি এই সেন্টেন্সটাকে না বোধও করতে পারছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার হতে পারে, একটা অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ আর হচ্ছে কি নেগেটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী আমি যে স্ট্রাকচারের কথা বলেছি অ্যাসার্টিভ সম্পর্কে, যে এখানে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে না বোধক করলে ডু নট, ডাজ নট দিয়ে তুমি করতে পারবা, বা ডিড নট দিয়ে করতে পারবা, যে কোনো ধরনের ভার্বের সহযোগিতা নিয়ে তুমি এখানে না বোধক করতে পারবা। তো এখানে তো আমি এখানে প্রথম বলছি আই রিড ইন ক্লাস 5, আমার স্ট্রাকচার অনুযায়ী সম্পূর্ণ ঠিক আছে, এটি বর্ণনা বিবৃতিমূলক একটি বাক্য, সুতরাং এটি নিঃসন্দেহে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমরা যাবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা ধাপে ধাপে সবগুলো আলোচনা করে তোমাদের দেখাবো আর কি। জানবো তো ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ কোশ্চেন মার্ক বা কোশ্চেন, অর্থাৎ এখানে কোশ্চেনকে বোঝাবে, অর্থাৎ কোশ্চেনকে উল্লেখ করবে এখানে আর কি। তো ইন্টারোগেটিভ মানে হলো কোশ্চেন। সেখানে আমার স্ট্রাকচারটা এরকম হবে, আমার প্রথমে টু বি ভার্ব থাকতে পারে, আমার প্রথমে হ্যাভ ভার্ব থাকতে পারে, টু ভার্ব থাকতে পারে বা হ্যাভ ভার্ব থাকতে পারে, আমার প্রথমে অন্যান্য ভার্ব থাকতে পারে, যাই হোক আর কি। তো আমি এটা বোঝানো আর কি, ডাব্লিউএস থাকতে পারে, ডাব্লিউএস থাকতে পারে, যাই হোক। তারপরে কিন্তু আমি কি লিখবো, যে যদি আমার এরকম যদি সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে আমি কিন্তু প্রথমে কি লিখবো, সাবজেক্ট লিখবো, তারপরে কিন্তু আমার মেইন ভার্ব লিখতে হবে। এখন মেইন ভার্ব সেটা বিভিন্ন অর্থে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কিন্তু আমার কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন, বা আমি যেটা বলবো অবজেক্ট এক্সটেনশন অথবা কি আমার প্রথম চিহ্ন কিন্তু আসবে।
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো একটু, আমি যদি তোমাদের দেখাই, এখানে বি ভার্ব দ্বারা টু ভার্ব দ্বারা শুরু করতে পারো, হ্যাভ ভার্ব দ্বারা শুরু করতে পারো। এখানে ভার্বের জায়গায় দুটো চেঞ্জ হয়ে যাবে। যদি আমি হ্যাভ ভার্ব বসাই হয়তো বা এটা V3 হবে, আর যদি টু ডাস দিয়ে করি এটা V1 হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আলাদা আর কি, আমি ওটা স্টেজের সাথে সংক্ষেপে বুঝিয়ে দিলাম তোমাদের আর কি। তো এখন যদি আমি তোমাদের এখানে বলি যে ইন্টারোগেটিভ মানে যদি প্রশ্ন করা, আমি তোমার প্রশ্ন করা হিসেবে একটা বাক্য তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি কিন্তু একটা ডু ডাস এখানে লেখা হয় না কি, ডু অথবা ডাস। হ্যাঁ, ডু ডাস ব্যবহার করছি, সাবজেক্ট ব্যবহার করছি, মূল ভাব ব্যবহার করছি, অবজেক্ট ব্যবহার করে প্রশ্ন চিহ্ন দিয়েছি, কিন্তু দিয়েছি না? এখন যদি আমি হ্যাভ ভার্ব এটা করি যে আর ইউ, বিভাগটা করি আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা তারা দেখা যাচ্ছে যে আমি বিভাগটা করতে পারবো, হ্যাভ ভার্বটা করতে পারবো, টু ভার্বটাও করতে পারবো, এবং কি আমরা যে কোনো ভাব বসে দিয়ে কিন্তু ইন্টারভিউ করতে পারবো। কিন্তু বাক্যের শেষে আমার যেটা মাথায় রাখতে হবে যে বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকতে হবে, বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকতে হবে। কারণ ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি, প্রশ্ন করা বা প্রশ্নবোধক, অর্থাৎ যে সেন্টেন্স প্রশ্ন করা বা প্রশ্নবোধককে বোঝায়, তাহলে সেটাকে বলা হয় কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো আমরা। তা আশা করি তোমরা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝতে পেরেছো আমি কিভাবে জিনিসটা ব্যবহার করেছি। এখানে টু ভার্ব ব্যবহার করেছি, এখানে বি ভার্ব ব্যবহার করেছি, আমি হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারবো, যে কোনো ভাবে ব্যবহার করে। অর্থাৎ আমার কিন্তু মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিন্তু আমাকে সাধারণত এই জিনিসটা করতে হবে। অর্থাৎ বাক্যের শুরুতে আমি অক্সিলারি ব্যবহার করতে হবে, বাক্যের শুরুতে ওগুলো নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আমার সাবজেক্ট, তারপরে ভার্ব বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আমি হ্যাভ ভার্ব বসাই তাহলে হয়তো ভার্বটা V3 হয়ে গেল, আবার ডু ডাস বসালে হয়তো ভার্বটা V1 থাকলো। তো বিভিন্ন সময় ভার্বটা চেঞ্জ হবে, এটা আলাদা কথা। তো শুরুতে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে শুরুতে সেন্টেন্স শুরু হবে অক্সিলারি দিয়ে, এবং শেষ হবে কিন্তু প্রশ্নবোধক দিয়ে, শেষ হবে কি প্রশ্নবোধক দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা যাচ্ছি নেক্সট আমাদের যে সেন্টেন্স, আমরা অলরেডি দুটো সেন্টেন্স আলোচনা করে ফেললাম। এরপর আমরা যাচ্ছি ইম্পারেটিভে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল করবেন, আমরা ইন্টারোগেটিভ বন্ধু শিখেছি, এবার ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি শুধু বাক্য আর কি। তো এখানে সাধারণভাবে আমরা খেয়াল করি সবসময় যে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্টটি উচ্চ থাকে। এখানে সাবজেক্টটি সবসময় কি থাকে, উচ্চ থাকে। কেননা এখানে সাবজেক্ট কখনো দেখা যায় না, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না। ঠিক যেমন শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, আমি যদি এখানে বর্ণনা করি তোমার জিনিসটাকে, যে ধরো প্রথমে V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ এর ফর্মুলা হচ্ছে এতটুকুই। যদি আমি এটাকে যদি আলোচনা করতে চাই, ডু দি ওয়ার্ক, কাজটি করো, ডু দি ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্ট উচ্চ। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু সাবজেক্ট নেই, এটা আদেশ করা বলছে কাজটি করো, অর্থাৎ এখানে V1 দিয়ে শুরু হয়েছে, এটা অবজেক্ট আছে, এক্সটেনশন থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। তো এখানে আমি যদি না বোধক করি এটাকে, তাহলে এটা স্ট্রাকচার হবে ডট প্লাস V1 প্লাস অবজেক্ট। হ্যাঁ, যদি না বোধক করি শিক্ষার্থী বন্ধুরা, যদি না বোধক আমি দেখাতে চাই তাহলে ডন দিয়ে করতে হবে। আমি বললাম যে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, এটা কিন্তু নিষেধ করা বলেছে, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। খেয়াল করো এখানে। এখন এই সেন্টেন্সটা আমাকে আমি আরো অন্যভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরো আরো কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন ধরো লেট, প্লিজ অথবা কাইন্ডলি। হ্যাঁ, কাইন্ডলি দিয়ে তোমার হচ্ছে যে তোমার হলো V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দিয়ে বসাতে পারো। হ্যাঁ, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তো আমি কিন্তু এটাকে কিন্তু লেট বা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু করতে পারি। হ্যাঁ, এখানে লেট, প্লিজ বা কাইন্ডলি দ্বারা আমি সেন্টেন্সটাকে শুরু করতে পারি। আমরা স্পষ্ট করে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সমস্যা হবে না। কাইন্ডলি। তো এখানে আমি যদি বলি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ পেন, হ্যাঁ, গিভ মি এ পেন। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু আমরা কিন্তু প্লিজ দ্বারা উদাহরণ দিছি, আবার না বলতে উদাহরণ দিলাম। আবার অর্থাৎ এই সেন্টেন্সে ইম্পারেটিভ মানে কি, যে সেন্টেন্স দ্বারা দোয়া, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আদেশ, উপদেশ ও নিষেধ বোঝাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকবে না, এর সাথে মূলভাব দ্বারা শুরু হয়। এটা মূলভাব দ্বারা শুরু হতে পারে, না বোধক হলে ডং দিয়ে শুরু করব। আবার যদি আমি যদি অনুরোধ বুঝাই প্লিজ দ্বারা, কাইন্ডলি দ্বারা, আবার যদি অনুমতি বুঝাই তাহলে অথবা লেট দ্বারা, অর্থাৎ এইভাবে সেন্টেন্সগুলোকে আমি শুরু করতে পারবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের সেন্টেন্স যাচ্ছি।
ভালো করে খেয়াল করো তোমরা একটু যে পরের সেন্টেন্স হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এই অপারেটিভ সেন্টেন্স হলো দোয়া প্রার্থনা আশীর্বাদ সূচক বাক্য আর কি। অপারেটিভ মানে যে সেন্টেন্স দ্বারা দোয়া প্রার্থনা আশীর্বাদ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্সের আমরা ব্যবহার করব স্ট্রাকচার অনুযায়ী। এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখতে পারি মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আবার লং ব্যবহার করতে লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। খেয়াল করো, তো আমি সাধারণত মে এবং লং দ্বারা আমরা সেন্টেন্সটাকে বেশি ব্যবহার করে থাকি, কারণ এই সেন্টেন্স দোয়া প্রার্থনা আশীর্বাদ ইত্যাদি বোঝায় আর কি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে স্ট্রাকচার দিয়েছি খেয়াল করে, এখানে মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আবার লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। যেহেতু এটা দোয়া প্রার্থনা আশীর্বাদ সূচক বাক্য, সেখানে আমরা কিন্তু উদাহরণ দিতে পারি যে মে ইউ বি হ্যাপি ইন লাইফ, বা মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, লং যদি আমি দেই তো লং লিভ ইউর প্যারেন্টস, লং লিভ ইউর প্যারেন্টস। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি মে এর উদাহরণ দিয়েছি, আবার লং লিভ এর উদাহরণ দিয়েছি। মে দিয়ে দিয়েছি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে এখানে আমরা কিন্তু অর্থাৎ এই সেন্টেন্সের দ্বারা দোয়া প্রার্থনা আশীর্বাদ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ বলতে পারি লং লিভ ইউর কি প্যারেন্টস। আর এই মে এবং লং দ্বারা কিন্তু দোয়া প্রার্থনা আশীর্বাদ শুধু বাক্যকেই সাধারণত উল্লেখ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের লাস্টে যেটা আসতেছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে যে আকস্মিক মনের ভাব, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ, অর্থাৎ সাডেন ফিলিং যেটা আমরা বলি আর কি। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এখানে আমি যে আমাদের সাডেন দুঃখ বা আকস্মিক বেদনা বা আকস্মিক যে ভাবাবেগ যে বোঝাবো, সেটাকে আমি নোট অফ এক্সক্লামেশন যেটা চিহ্ন সেটা দ্বারা প্রকাশ করবো। সেই চিহ্নটা হচ্ছে এরকম, আমাকে এই চিহ্ন দ্বারা আমাকে প্রকাশ করতে হবে যে আমি যে আসলে দুঃখ, আনন্দ, আমার বিশ্বাস যে বোঝাচ্ছি এটা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমি শুরুতে ব্যবহার করতে পারি, আবার শেষে ব্যবহার করতে পারি। তো শুরুতে ব্যবহার করার মধ্যে কিছু বাক্য আছে যেমন হুররা, আলাস, হ্যাঁ, এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, যদি আমি কোনো আনন্দ বুঝাই যে আমরা খেলায় জিতেছি বা আমরা করেছি, যেমন আমি বলতে পারি হুররা হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমি কিন্তু হুররা ব্যবহার করেছি, আর হুররা আনন্দ বোঝাচ্ছে, হুররা ব্যবহার করার পরে কিন্তু আমি কিন্তু বিশেষ চিহ্নটা ব্যবহার করেছি। হ্যাঁ, যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম। দুঃখ বলতাম যে এলাস আই অ্যাম আন্ডান, এলাস আই অ্যাম আন্ডান, হায় আমার পুরা কপাল। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু এখানে কি যে দুঃখ বোঝাচ্ছি। যদি আমি আকস্মিক অন্যভাবে কোনো বিস্ময়কর কোনো জিনিস বোঝাচ্ছিলাম, যেমন যদি বলতাম যে হোয়াট বা হাউ দ্বারা শুরু করতে পারি যে হোয়াট এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল she is। শিক্ষার্থী দেখো এখানে কিন্তু আমরা সহজ ব্যবহার করছি। হোয়াট বা হাউ দ্বারা শুরু করলে আমি সহজ ব্যবহার করবো, আর হোয়াট বা হাউ দ্বারা একটা আকস্মিক, এটা মনে হয় প্রকাশ করছে। এটা একটা মনে করবে যে যেটা একটা নোট অফ সারপ্রাইজ বলা যায় এটাকে, যে হোয়াট এ বিউটিফুল গার্ল she is, বালিটি কতটা সুন্দর। এখানে এলাস দ্বারা আমি দুঃখ প্রকাশ করেছি, হুররা দ্বারা আনন্দ প্রকাশ করছি। অর্থাৎ এখানে এলাস বা হুররা যদি আমি প্রথমে ব্যবহার করি তাহলে প্রথমে আমাকে চিহ্নটি দিতে হবে, বিশেষ চিহ্নটি। আর হোয়াট বা হাউ দ্বারা যদি ব্যবহার করি তাহলে আমাকে আকস্মিক চিহ্নটি লাস্টে যে সবার শেষে দিতে হবে আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 5টি সেন্টেন্স সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি আজকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এবং 5টি সেন্টেন্স সম্পর্কে আমরা তোমাদেরকে মোটামুটিভাবে একটা স্ট্রাকচার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই স্ট্রাকচারগুলো বাসায় মুখস্থ করবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা বাসায় কিছু এক্সাম্পলে কাজ করে রাখবে এবং তোমরা নিজেরা একটি করে সেন্টেন্স তৈরি করে রাখবে প্রত্যেকটা সেন্টেন্সের উপর থেকে। এই আশা ব্যক্ত করে আমি নেক্সট ক্লাসে তোমাদের আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সাবধানে নিরাপদে থাকবে এবং সবাই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।